আজকে খুব সংকটময় এক পরিস্থিতির মধ্যে আমরা আলোচনা করছি। আজকে আমার প্রিয় জাতীয় পতাকা অবমাননা হচ্ছে। আজকে বাংলাদেশের সহকারী হাই কমিশনে আগরতলাতে হামলা হচ্ছে এবং সেখানে আমার জাতীয় পতাকাকে ছিঁড়ে ফেলা হচ্ছে। কলকাতায় আমার জাতীয় পতাকাতে আগুন লাগানো হচ্ছে। একজন বাংলাদেশের মানুষ হিসাবে, একজন বাংলাদেশি এবং একজন বাঙালি হিসাবে আজকে এটা খুবই অপমান, কষ্ট এবং ক্ষোভের মধ্যে আমি এবং আপনারা আছেন। এই প্রসঙ্গ নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্রসঙ্গ ভারত, এই বিদ্বেষ এবং এই যে সংকট, তার প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতি ভারতের যে এই বিদ্বেষ, তার আগে আমরা একটু দূর থেকে আলোচনাটা টানতে চাই। আমরা একটু ইউক্রেনের দিকে তাকাতে চাই। ইউক্রেনের মানুষ রুশ বিরোধী ছিল না, কিন্তু 2004-এর মার্কিন মদতপুষ্ট একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সেখানে অনেকগুলো ঘটনা ঘটা শুরু করলো। সেখানে মার্কিন মদতপুষ্ট একটি ন্যারেটিভ ইউক্রেনের জনগণের মাঝখানে প্রচারিত হলো এবং প্রতিষ্ঠিত হলো, রুশ বিরোধী ন্যারেটিভ, এবং তারা রাশিয়াকে শত্রু ভাবা শুরু করলো। এবং তার পরিণতি কী হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এক সময়ের অর্থনীতিতে বেশ সচ্ছল একটি দেশ আজকে রীতিমতো ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে। আজকে ইউক্রেন হয়ে গেছে একটি প্রক্সি যুদ্ধের গ্রাউন্ড। এখানে প্রক্সি যুদ্ধ চলছে পশ্চিমাদের সাথে, ন্যাটোর সাথে রাশিয়ার। জনগণ দুর্ভোগ পোহাচ্ছে, জীবন মৃত্যুর দোলাচলে দিন কাটাচ্ছে। ওদিক দিয়ে পেশি শক্তি দেখাচ্ছে মার্কিনীরা, পশ্চিমারা, এবং অপরদিকে রাশিয়া। অবশ্য বাংলাদেশের প্রেক্ষিতে জোর করে ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে হয়নি ভারতের কারণে, কারণ ভারত যা করে আসছিল আমাদের সাথে তাই যথেষ্ট মানুষকে ভারত বিদ্বেষী করে তোলার জন্য। কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবার আছে। এই যে ভারতের প্রতি বাংলাদেশের জনগণের যে সংক্ষুব্ধতা, তার কোনো বস্তুগত ভিত্তি আছে? তার কোনো ভূ রাজনৈতিক ভিত্তি আছে, নাকি শুধুই সাম্প্রদায়িকতা? আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এর মধ্যে ভূ রাজনৈতিক ভিত্তি রয়েছে এবং অনেকগুলো বঞ্চনার বিষয় রয়েছে। তা একান্তই বস্তুগত। প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে আমাদের পানির হিস্সা। বারংবার আন্তর্জাতিক পানি আইনকে অবজ্ঞা করে ভারত রাষ্ট্র এবং ভারতের বিভিন্ন সরকার বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে বঞ্চিত করছে। আমার দেশে খরার কারণও ভারতের এই প্রবণতা, এবং অনেক সময় আমার দেশে অতিবন্যার কারণও ভারতের এই পানি নিয়ে তার যে সংকীর্ণতা। তো এই বিষয়টি হলে বাংলাদেশের জন্য মার্কিন ন্যারেটিভের প্রয়োজন হয় না। বাংলাদেশের মানুষ জীবন দিয়েই এটার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। সীমান্তে একের পর এক মানুষ হত্যা, এমন অনেক বিষয় তো রয়েছে যা খুবই বাস্তব, যা আজকের ঘটনা না, আগস্ট পরবর্তী ঘটনা না। এই ঘটনা তো বছর পর বছর ধরে চলছে। আরও বিষয় রয়েছে। এই যে ভারতের যে স্বার্থ আছে আমাদের কাছে, সে তো তার পুরোটাই পূরণ করে নেয়। ওই 7 সিস্টারে যাবার জন্য তাদের যে সড়ক পথের দরকার, রেলপথের দরকার, সেটা তারা ব্যবহার করে নিচ্ছে তাদের মতো করে। তারা তাদের সুবিধাটুকু নিচ্ছে। বিনিময়ে আমাদের অধিকার বা সুবিধার যেটা আছে, সেটা আমাদের বিগত সরকার, আওয়ামী সরকার দেয় নাই। নিঃশর্তে তাদের সাথে, তাদের কাছে, তাদের স্বার্থে নানা চুক্তি করেছে, এবং এই বিষয়গুলো মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। এবং সেই ক্ষোভের তো বহিঃপ্রকাশ আছেই, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবেই। এগুলো একান্তই বস্তুগত বিষয়। এই বিষয়গুলো কোনো সাম্প্রদায়িক বিষয় নয়। এবার একটু দূরে যেতে চাই, ফিলিস্তিনিদের ওখানে যেতে চাই। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ফিলিস্তিনিতে ইসরায়েলিদের আগ্রাসন, এই বিষয়টাই পুরোদস্তর বিশ্বের মোড়লদের একটি ভূ রাজনৈতিক উদ্যোগ। এবং এটাকে যখন মোকাবেলা করত ফিলিস্তিনি জনগণের পক্ষে হয়ে প্রগতিশীলরা, কমিউনিস্টরা, প্রগতিশীল জাতীয়তাবাদীরা, তখন সেই আন্দোলনের স্বরূপ ছিল ভিন্ন। এবং তখন কিন্তু ইসরায়েল খুব একটা পেরে উঠত না বিভিন্ন আগ্রাসনের বিষয়। পরবর্তীতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পরোক্ষ তত্ত্বাবধানে, কোথাও কোথাও প্রত্যক্ষভাবে, তারা একটি সাম্প্রদায়িক সংগঠন সেখানে গড়ে তোলাতে সমর্থ হইল, হামাস। এবং ইসরায়েলের এই আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের যে জাতীয়তাবাদী আন্দোলন ছিল, যে প্রগতিশীল আন্দোলন ছিল, সেটা আস্তে আস্তে থিতিয়ে গেল। তার বদলে
সাম্প্রদায়িক গোষ্ঠীর নেতৃত্বে শুরু হলো নানা ধরনের লড়াই। এবং যখনই এই ইসরায়েলকে প্রতিরোধের মূল স্রোতটি প্রগতিশীলদের হাত থেকে সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে চলে গেল, তখন থেকে কিন্তু ইসরায়েল সুবিধাজনক জায়গায় চলে আসলো। ইসরায়েলের মানচিত্র বড় হওয়া শুরু করলো এবং ফিলিস্তিনিরা আস্তে আস্তে মার্জিনালাইজড হওয়া শুরু করলো। গত বছরে হাজার হাজার ফিলিস্তিনি মৃত্যুবরণ করলেন। কেউ নেই তাদেরকে ঠেকাবার, তাদেরকে রক্ষা করবার। এক ভয়ঙ্কর পরিস্থিতির দিকে চলে আসলো। এই জায়গা থেকে আমরা আসলে কি শিক্ষা নিতে পারি? শিক্ষা নেবার জায়গা হচ্ছে এটা যে ভারতের বাংলাদেশ যে নীতি রয়েছে, সেই নীতির মধ্যে যে তাদের একপেশে যে ভাবটা রয়েছে, তাদের যে আগ্রাসী ভাবটা রয়েছে, বাংলাদেশে বঞ্চিত করার যে বিষয়গুলো রয়েছে, সেগুলোকে দেখতে হবে ভূ রাজনীতির দৃষ্টিতে। সেগুলোকে দেখাবার চেষ্টা আজকে বাংলাদেশে অনেক সাম্প্রদায়িক গোষ্ঠী করছে। বিষয়টাকে হিন্দু মুসলিম ইস্যুতে রূপান্তর করছে। এবার শুধু বাংলাদেশে করছে না, ভারতের যে বর্তমান সরকার রয়েছে এবং সরকারি দল রয়েছে তারাও করছে। হ্যাঁ, অবশ্যই শেখ হাসিনা দাবিদারি করেছেন ভারতের, তাকে বাধ্য হতে হয়েছে বাংলাদেশ ছেড়ে চলে যেতে। সেটা নিয়ে রাগ অভিমান থাকতেই পারে ভারতের সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও থাকতে পারে, কিন্তু সেটাই কিন্তু মুখ্য নয়। তারা কিন্তু এই ঘটনাটিকে অন্য দিক থেকে ক্যাশ করতে চায়। তারা ঘটনাটা তাদের দেশের যে রাজনীতি রয়েছে, তাদের দেশের যে হিন্দুত্ববাদী রাজনীতি রয়েছে, যে হিন্দুত্ববাদী রাজনীতির উপর বিজেপি দাঁড়িয়ে রয়েছে, সেটাকে তারা এই ঘটনাকে দিয়ে আরও পরিপুষ্ট করতে চায়। তারা এমন একটা ন্যারেটিভ তাদের দেশে প্রতিষ্ঠিত করে ফেলেছে যে শেখ হাসিনা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হোক, না হলে অগণতান্ত্রিকভাবে হোক, আওয়ামী লীগকে ক্ষমতা থাকতে হবে, শেখ হাসিনা ক্ষমতা থাকতে হবে। না হলে কি হবে? না হলে বাংলাদেশে হিন্দুরা বিপদে থাকবে। ফলে ভারত একটা পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, ৭৫ বছরের উপরে তার গণতন্ত্রের ইতিহাস, অথচ সে তার প্রতিবেশী বাংলাদেশ, যার সাথে তার অনেক ঐতিহাসিক সম্পর্ক, সেই দেশে তারা গণতন্ত্রের বিষয়ে নিশ্চুপ। তাদেরকে একটি জুজু দেখানো হয়েছে যে যদি আওয়ামী লীগ চলে যায়, যদি এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আসে, তাহলে এখানে পলিটিক্যাল ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে। ফলে পলিটিক্যাল ইসলামিস্টদেরকে ঠেকাবার জন্য বাংলাদেশে গণতন্ত্রের চেয়ে শেখ হাসিনাকে দরকার, এবং সেই শেখ হাসিনা চলে গেছে। ফলে তাদের যে ন্যারেটিভটা ছিল, সেই ন্যারেটিভটাকে তো এখন ইমপ্লিকেশন করার জন্য তাদের প্রচার মাধ্যম ব্যাপক আকারে প্রচার করবে, তিলকে তাল বানাবে। এবং তিলকে তাল বানিয়ে ভারতের প্রচার মাধ্যম, বিশেষ করে আবার দেখতে হবে কোন কোন প্রচার মাধ্যম। ভারতের আপনি দেখবেন প্রগতিশীলরা, সেখানকার বামপন্থীরা বারবার বলে আসছিল কিছু মিডিয়া সম্পর্কে যে এই মিডিয়াগুলো হচ্ছে গদি মিডিয়া, অর্থাৎ মোদির গদি রক্ষার্থে তারা তাদের সর্বস্বটা দিয়ে দেয়, তাদের সাংবাদিকতাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে। সাংবাদিকতার যে নৈতিকতা রয়েছে, সেই নৈতিকতাকে জলাঞ্জলি দিয়ে তারা মোদির পক্ষে প্রচারণা চালায়। এবং এই মোদির পক্ষে প্রচারণা চালাতে গিয়ে তাদের নাম হয়ে গেছে ভারতের সাধারণ মানুষের কাছে গদি মিডিয়া। এই গদি মিডিয়া কিন্তু নিরন্তরভাবে, যে রিপাবলিক টিভির কথা জানি, সেটা হচ্ছে একেবারে প্রতিষ্ঠিত গদি মিডিয়া, এবং তার একজন ভয়ঙ্কর সন্ত্রাসী সাংবাদিক আছে যার নাম হচ্ছে অর্ণব গোস্বামী। তিনি অবশ্য বাংলাভাষী ইয়াতে আলোচনা করেন না, কিন্তু ভারতের সবচেয়ে বেশি প্রচার হয় যে টকশো, সেই টকশোর অ্যাঙ্কর হিসেবে ভূমিকা রাখেন। এবং তিনি টকশোতে তিনি অ্যাঙ্করের ভূমিকা থাকেন না, তিনি মনে হয় একদম রাজনৈতিক পান্ডা, বিজেপির পান্ডার মতো তিনি হচ্ছে সেখানে আগ্রাসী বক্তৃতা দেয়। এবং তাকেই নকল করে বাংলাভাষী চ্যানেলগুলোতে পশ্চিমবাংলার দু একজন এখন সেই স্টাইলে কথা বলার চেষ্টা করছে। কিন্তু যারা অর্ণব গোস্বামীর অনুষ্ঠান দেখেছেন, তার সম্পর্কে জানেন, ভারতের সংবাদ মাধ্যম সম্পর্কে জানেন, তাদের কাছে অর্ণব গোস্বামী খুবই পরিচিত এবং গদি মিডিয়াটা খুবই পরিচিত। আজকে বাংলাদেশের আম মানুষ, আগে বাংলাদেশের আমরা অল্প কয়েকজন বিষয়গুলো খেয়াল করতাম, এখন বাংলাদেশের এখন লক্ষ কোটি মানুষ ভারতের এই মিডিয়ার, গদি মিডিয়ার বিষয়টা দেখে এখন সেটাকে পুরো ভারতের উপরেই চাপাই দেওয়া হচ্ছে। কিন্তু বেসিক্যালি এটা বিজেপির, বেসিক্যালি এটা হিন্দুত্ববাদী একটি ষড়যন্ত্র। এবং ভারতের হিন্দুত্ববাদের বিকাশ নির্ভর করে বাংলাদেশে ইসলামী রাজনীতির বিকাশের উপরে। এটা একটা মনে রাখবেন। ভারতে একটি মসজিদ ভাঙা গেলে, ভারতে একজন মুসলমান হত্যা হলে বাংলাদেশে কিন্তু তার একটা বড় সিম্প্যাথি জায়গা তৈরি হয়, এবং সেটা কিন্তু ক্যাশ করে কে? ক্যাশ করে বিএনপি। না, বিএনপি এটা ক্যাশ করতে পারবে না খুব বেশি, বিএনপির চেয়েও বেশি ক্যাশ করে যারা পলিটিক্যাল ইসলামিস্ট তারা, এবং এই তাদের রাজনীতিটা তখন বেশ পরিপুষ্ট হয়। আবার বাংলাদেশেও যখন এই ধরনের ঘটনা ঘটে,
মন্দিরে কোনো হামলা হলো বা কোনো হিন্দু ভাইয়ের উপর হামলা হলো, সেই ঘটনাটা কিন্তু ভারতের হিন্দুত্ববাদকে বিকশিত করে, ফলে একটা আরেকটার ভাইস ভার্সা। এবং এরকম একটি জায়গায় আসলে এই দুই দেশের যে শাসক শ্রেণী আছে তারা নিয়ে যেতে চায়। আমার কথাটা আরেকটুভাবে খেয়াল করবেন, আমি শাসক দলের কথা বলছি না, আমি শাসক শ্রেণীর কথা বলছি। কারণ এরা এই দুই দেশের জনগণকে যে শোষণ করে, যে লুটপাট করে, যে দুর্নীতি করে, এবং বিজেপি সরকারের যে ব্যর্থতা থাকে বা বাংলাদেশের সরকারের যে ব্যর্থতাগুলো থাকবে ভবিষ্যতে বা আছে, সেই দিকে আর নজর থাকবে না মানুষের। জিনিসের দাম ভারতে বাড়ছে, ভারতে বেকারত্ব বাড়ছে, ভারতে হাজারো হাজারো সমস্যা আছে। সব সমস্যা এখন ভারতবাসী ভুলে গেছে, বিশেষ করে পশ্চিমবাংলার মানুষকে ভুলে দেওয়া হয়েছে। ভুলে দেয় এখন তাদের সব দৃষ্টি হলো বাংলাদেশে কী হচ্ছে, বাংলাদেশে কী হচ্ছে। আবার বাংলাদেশেও যদি এই সব কিছু বাদ দিয়ে আমার এখন যদি ভারতের তারা যেটা করছে, এই বেনাপোল পেট্রোপোল সীমান্তে তারা মানে গণমিছিল নিয়ে এসে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে, আমাদের আসাম থেকেও আমরা দেখছি যে ঢোকার চেষ্টা করছে, ত্রিপুরার রাজধানী আগরতলাতে হচ্ছে বাংলাদেশ হাইকমিশন আক্রমণ হচ্ছে, এই সমস্ত ঘটনাগুলো, বা হচ্ছে কলকাতায় আমাদের হচ্ছে দূতাবাস ঘেরাও করা হচ্ছে, সেখানে বাংলাদেশের পতাকা পোড়ানো হচ্ছে, এই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমাদেরকে সংক্ষুব্ধ করে তুলতেছে, এগুলো আমাদেরকে উস্কানির মধ্যে ফেলে দিচ্ছে। এবং আমার জাতীয় পতাকা যখন অপমান হবে তখন কি আমি বসে থাকবো কিনা? আজই আমরা হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাম গণতান্ত্রিক জোট আজকে ঢাকাতে আমরা মিছিল করেছি, এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছি। ভারতীয়দের মাধ্যমে আমাদের জাতীয় পতাকার যে লাঞ্ছিত করা হয়েছে তার প্রতিবাদ জানানো হয়েছে, হাই কমিশনে যে হামলা করা হয়েছে তার প্রতিবাদ জানানো হয়েছে। ফলে এই জায়গাটা দেখবেন যে আমরা হচ্ছে গিয়ে বাধ্য হচ্ছে এই জায়গায় আসতে, এবং এই জায়গাটা ঠেলে দিয়ে একটা অনিবার্য সংঘাতের দিকে আমাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে। এবং আসলে আমাদের এখন যা করার দরকার ছিল, এখন যেভাবে করে বাংলাদেশ রাষ্ট্রটাকে মেরামত করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কথা ছিল, সেই জায়গা কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। সেটা পিছিয়ে যে আমাদের উপরে চাপিয়ে দেওয়া ভারতের যে বাংলাদেশ বিদ্বেষ, সেটা মোকাবেলা করতে হচ্ছে। আবার সেটা মোকাবেলা করতে গিয়ে আমরা আবার একটা প্রবণতা দেখছি যে এখানে সাম্প্রদায়িকতার চাষ, সাম্প্রদায়িকতার আস্ফালন বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। ফলে আজকে বাংলাদেশের সাধারণ জনগণ এবং ভারতের জনগণ, পশ্চিমবাংলার জনগণ, উভয়কে কিন্তু এই সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোর যে রাজনীতি এবং পারস্পরিক বিদ্বেষ ছড়ানোর মধ্য দিয়ে তাদের ষড়যন্ত্র সফল করবার জন্য এই যে তাদের নীল নকশা, সেই সম্পর্কে সচেতন হতে হবে এবং সচেতন হয়ে বিষয়গুলো মোকাবেলা করতে হবে। এবং সেই মোকাবেলার মধ্য দিয়েই যার যার দেশের সাধারণ মানুষ, বিশেষত মেহনতি মানুষকে তার অধিকার আদায়ের, তার ন্যায্য হিস্সা ইনসাফ আদায়ের যে লড়াই, সে লড়াইয়ে অগ্রসর হতে হবে। আমার সাথে, আমাদের সাথে, বাংলাদেশের সাথে ভারতের যে সমস্যা, সেই সমস্যাগুলো একান্তই অর্থনৈতিক সমস্যা, অর্থনৈতিক স্বার্থের সমস্যা, কূটনৈতিক সমস্যা। এই জায়গায় ভারত রাষ্ট্র এবং সরকারের সাথে বাংলাদেশ রাষ্ট্রের সমস্যা। কিন্তু ভারতের যে সাধারণ জনগণ, তার যে আবেগ, বাংলাদেশের যে গণমানুষ, তার যে আবেগ, সেই আবেগের সংঘাত কিন্তু এটা না। একটা জিনিস একটু খেয়াল করুন, আজকে আমার পতাকা, বাংলাদেশের প্রিয় পতাকা, লাল সবুজের পতাকা পুড়িয়ে দিলে আমার যেমন হচ্ছে অনুভূতির আঘাত লাগে, ঠিক একইভাবে আমরা যদি ভারতের তেরঙ্গা পতাকার উপর দিয়ে হেঁটে যাই, সেটাকে যদি পাপোশ বানাই, তাদেরও অনুভূতিতে আঘাত লাগবে। এতে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণ উভয়কে মুখোমুখি করে দেওয়া যাবে। আর উভয় মুখোমুখি করলে হয় কি, আমি এটা একটু আগে বললাম যে উভয়কে মুখোমুখি করে দিলে লাভ হয় শাসকদের। ভারতে লাভ হবে বিজেপি এবং নরেন্দ্র মোদীর, বাংলাদেশেও লাভ হবে শাসক শ্রেণীর।